মানে ইয়ের ব্যাপারে মানে এগুলির চার্জের ব্যাপারে, যে পিএইচ যখন কম থাকে তখন এখানে পজিটিভ চার্জ থাকে, পিএইচ বেশি থাকলে নেগেটিভ চার্জ থাকে। আর আয়রনের কিছু অক্সাইডের বর্ণনা করে দেওয়া আছে, একটু মুখস্থ করে ফেলতে বলেছি। আর অন্য তিনটার গুলি আমরা বলেছি যে তোমরা জাস্ট যে নামগুলি আমি দিয়েছি ওগুলি জাস্ট জেনে রাখবা। আমরা ডিটেলসে যেতে পারতাম, কিন্তু সিলেবাসের মানে ইয়ের জন্য, ব্রডনেসের জন্য আমাদের অন্য অনেক চ্যাপ্টার আছে, এর জন্য আমরা এই চ্যাপ্টারে আর বেশি দূর যাচ্ছি না। আমরা এখন সিলিকেট ক্লে অংশটুকু আমরা ডিটেলস পড়বো, বাকি ক্লাস যে কটা আমি দিব সেগুলি আমি সিলিকেট ক্লে পড়ার চেষ্টা করব। নর্মালি আমি আসলে মানে বুঝায় পড়ানোর চেষ্টা করি, এখানে চেষ্টা করব, কিন্তু অনলাইনে কতটুকু সম্ভব হবে আমি জানি না। তবে তোমাদের রেসপন্স আমি আশা করবো এবং অ্যাটেনশনও আশা করবো, যারা অ্যাটেনশন দিয়ে শুনবা, কিছু না বুঝলে আমার কাছে ইয়ে করবা। বুক রেফারেন্স হিসেবে আমি কিন্তু বলেছিলাম কিনা জানি না, যে এনসি ব্রাডির যে বইটা নেচার অ্যান্ড প্রপার্টিজ অফ সয়েলস, সেটাই হবে একটা বুক রেফারেন্স আর কি। হ্যাঁ, এনসি ব্রাডি ওই বইয়ে, ওটা তো জেনারেল সয়েল সায়েন্সের একটা বই, ওটার আবার একটা ইয়া বই আছে আর কি, মানে ওটার একটা সরি, ওটা একটা চ্যাপ্টার আছে যেখানে মানে ইয়ে তুমি সয়েল কলেট সম্পর্কে জানতে পারবা, সেই চ্যাপ্টারটা পড়লে এই চ্যাপ্টারের জন্য হবে আর কি। আরেকটা বই আছে, সেই বইয়ের লেখকের নাম হচ্ছে মিলার অ্যান্ড ডোনাহিউ। এই বইটা এখন তো তোমরা বাড়িতেই আছো, কাজে এই বইয়ের রেফারেন্স কাজ নাই। মিলার অ্যান্ড ডোনাহিউ এই বই একটা চ্যাপ্টার আছে, এই দুইটা বইয়ের চ্যাপ্টার পড়লে তোমাদের জন্য সহজে বুঝতে পারবা। এমনি সিলিকেটের উপরে আরো স্পেসিফিক বই আছে, সেগুলি তোমাদের জন্য দরকার নাই। ও দুটো বইয়ের দুটো চ্যাপ্টার পড়লে তুমি সেটা বুঝতে পারবে এবং সেখান থেকে তোমার প্রয়োজনীয় জিনিস পাবা। আর আমি এখানে যতদূর পারবো তোমাদের ডিটেলস বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো সিলিকেট ক্লে আমরা আগেই বলছি, আমরা ক্লে স্যান্ড সিল্ক ক্লের মধ্যে ক্লে আর হিউমাস হচ্ছে সয়েল কলেট, তার মধ্যে ক্লে পার্টটা আমরা পড়ছি। এখন আমরা এখানে যেটা পড়বো আসলে সেটা হচ্ছে যে ক্লের যেটা কেমিক্যাল রূপটা কি সেটা, এবং সেখানে যে মিনারেলগুলি আছে সেগুলিকে সেকেন্ডারি মিনারেল বলা হচ্ছে সেই জিনিসগুলি। প্রথমে বলছে যে ক্লে হচ্ছে 0.002 মিলিমিটার থেকে ছোট পার্টিকেল, এটা তোমাদেরকে আমি আগে বলেছি। দ্বিতীয় যে পয়েন্ট এখানে বলেছে সেটা হচ্ছে যে ক্লের মধ্যে আমরা আগে বলেছি স্যান্ড সিল্ক ক্লে আসছে রক্স থেকে, রক্স ভেঙে, রকের মধ্যে মিনারেল আছে। এই যে ভাঙনের প্রক্রিয়া তোমরা ওয়েদারিং করেছিলাম, এখানে ফিজিক্যাল চেঞ্জ হয়, কেমিক্যাল চেঞ্জ হয়। তো কেমিক্যাল চেঞ্জ হয়ে প্রাইমারি মিনারেল যেগুলি রকের মধ্যে ছিল সেগুলি স্ট্রাকচারে চেঞ্জ হয়ে যায়, পরিবর্তিত হয়ে যায়, যেগুলি রকে স্যান্ড সিল্টে পাওয়া যায় না। এই ধরনের স্ট্রাকচার ক্লেতে এসে পাওয়া যায়। তার মানে এটা ওয়েদারিং প্রসেসে কেমিক্যাল চেঞ্জ হয়ে এই রূপটা লাভ করেছে। এবং আমি আবারও বলতেছি, অথবা আগে বলছিলাম করে মনে নেই, যে এগুলি বিলিয়নস অফ ইয়ার্সে এটা ঘটেছে আর কি। এটা ঠিক আজকালের ঘটনা নয়। বিভিন্ন রকম যে ক্লের মধ্যে যে ফ্র্যাকশনে যে মিনারেলগুলি আছে সেগুলি শত শত হাজার হাজার বছর ধরে চেঞ্জ হয়ে, রক্স থেকে চেঞ্জ হয়ে, প্রাইমারি মিনারেল থেকে চেঞ্জ হয়ে এই ধরনের লেভেলে আসছে আর কি। এবং এই যে চেঞ্জড সেকেন্ডারি মিনারেলগুলি প্রধানত ক্লে ফ্র্যাকশনেই থাকে। তো এরপরে বলেছে যে এটা কোনো জেনেটিক সিগনিফিক্যান্ট নাই, যে একটা সয়েলে বেশি ক্লে থাকলে কম ক্লে থাকলে জেনেসিস কি, এটা এভাবে কিছু নাই। তবে এটা প্রোডাক্ট অফ ওয়েদারিং এবং হাইড্রোথার্মাল অ্যাকশনে অথবা অন্য কোথাও থেকে ডিপোজিটেড হয়ে এটা আমরা মাটিতে পাই আর কি। তবে এখানে একটা কথা বলেছে যে কিছু ক্লের, আবার কোর্স ক্লের মধ্যে অনেক সময় প্রাইমারি মিনারেল কিছু থাকে, যে উদাহরণ দেওয়া আছে, তবে সেগুলি খুব বেশি থাকে না। তো ফাইন পার্টিকেলের সেকেন্ডারি মিনারেল থাকে, যেগুলো আমরা এখন আসলে পড়া শুরু করতে যাচ্ছি তাদের স্ট্রাকচার। ক্লের একটা জেনারেল ডেফিনেশন এখানে বলা আছে, ইমপ্লাই মানে অর্থবোধ করে, অর্থ দেয়। Natural are the fine grained material which develops plasticity when mixed with a limited amount of water. ক্লে এমন একটা জিনিস যেটার সাথে পানি মিশালে প্লাস্টিসিটি ডেভেলপ করে। তো প্লাস্টিসিটি বলতে আমরা জানি, তোমরা প্লাস্টিসিটি আর ইলাস্টিসিটি পার্থক্য জানো। ইলাস্টিক মানে হচ্ছে তুমি টানলে বড় হবে, ছেড়ে দিলে আগের অবস্থায় ফিরে আসবে। আর প্লাস্টিসিটি মানে হচ্ছে তুমি কোনো এটা শেপ চেঞ্জ করতে পারবা প্রেসার দিয়ে,
কিন্তু প্রেসারটা উইথড্র করলে সে আগের অবস্থায় ফিরে আসবে না। এটা হচ্ছে প্লাস্টিসিটি ডেফিনেশন। দ্বিতীয় সেন্টেন্স, দ্বিতীয় পয়েন্টে বলা হচ্ছে, এটা বুঝতে পারছো কিনা? আমার মনে হয় বুঝতে পারছো। পয়েন্টটাতে যাই। এখন এই পর্যায়ে এসে আমি একটা জিনিস তোমাদেরকে ব্যাখ্যা করার চেষ্টা করি। তোমরা ফার্স্ট ইয়ার থেকে দুইটা ক্লের মানে পড়েছো, দুই ধরনের। একটা ক্লে শব্দটা, যে ডিফারেন্ট মিনিংস অফ ক্লে, ক্লে যে শব্দটা, এটা তোমার সয়েল পার্টিকেল তিনটা, স্যান্ড, সিল্ট এবং ক্লে। সেখানে যেমন ছিল সয়েল টেক্সচার 12টা, তার মধ্যে শেষেরটা ছিল ক্লে। তাহলে টেক্সচার হিসেবে ক্লে মানে কি, আর পার্টিকেল হিসেবে ক্লে মানে কি? তাহলে পার্টিকেল হিসেবে ক্লে মানে হচ্ছে সাইজ, আর টেক্সচার মানে, টেক্সচার হিসেবে যখন আমি ক্লে বলবো সেটার মানে হবে যে এই একটা এমন একটা সয়েল, যে সয়েলে স্যান্ড, সিল্ট, ক্লে তিনটাই আছে, কিন্তু এখানে ক্লে ফ্র্যাকশনটা এত বেশি আছে যে 100% ক্লে থাকলেও যেরকম মানে তার চরিত্র আসতো সেরকম চরিত্রই আসবে আর কি। এরকম যদি হয় তাহলে আমরা টেক্সচার হিসেবে তাই ক্লে বলবো। তেমনি 12টা টেক্সচার ক্লাসের মধ্যে কিন্তু স্যান্ড নামে একটা টেক্সচার ক্লাস আছে। তো শুধু স্যান্ড হতে হলো ওরকমই, যে 100% স্যান্ড থাকলে সেটাও সয়েল টেক্সচার হিসেবে স্যান্ড, কিন্তু তাতে যদি সামান্য পরিমাণে সিল্ট এবং ক্লে থাকে, এমন ভাবে থাকে যাতে করে ওদের অস্তিত্ব টের পাওয়া না যায়, ততক্ষণ পর্যন্ত এটাকে আমরা স্যান্ড বলবো। তারপরে সিল্টের ক্ষেত্রেও তাই, 100% সিল্ট থাকলে সিল্ট, সামান্য কিছু স্যান্ড বা ক্লে থাকলে যদি তাদের অস্তিত্ব টের পাওয়া না যায়, তাহলে আমরা এটাকে টেক্সচার হিসেবে সিল্ট বলবো। এইভাবে স্যান্ড, সিল্ট, ক্লে তিনটা সয়েল পার্টিকেল, তিনটে আবার সয়েল টেক্সচার, ওইভাবে নামটা আসছে। 12টা টেক্সচারের মধ্যে এই তিনটা ছাড়া এক শব্দে আর একটা টেক্সচারাল ক্লাস আছে, সেটার নাম হচ্ছে লোম। লোম মানে হবে যে স্যান্ড, সিল্ট, ক্লে কোনোটারই তিনটার প্রভাব এখানে সমান, কোনোটাকে আমি এক নাম্বার বলতে পারবো না, তিনটাই সমান। তখন আমি টেক্সচারাল ক্লাস হিসাবে লোম বলবো। আর বাকি যে 8টা টেক্সচারাল ক্লাস নাম আছে চারটার বাইরে, সেগুলি কিন্তু এই চারটা শব্দেরই কম্বিনেশন। তোমাদের যদি মুখস্থ থেকে থাকে তাহলে বুঝতে পারবা। তো স্যান্ডের লোবি স্যান্ড, স্যান্ডি লোম, তারপর সিল্ট লোম, ক্লে লোম, স্যান্ডি ক্লে লোম, সিল্টি ক্লে লোম, স্যান্ডি ক্লে, সিল্টি ক্লে, এই চারটা মানে ইয়েরই কম্বিনেশন আর কি। হ্যাঁ, আচ্ছা, এখানে 3 নম্বর একটা মিনিং এটার জন্য এগুলা বলা হয়েছে, যে ক্লের একটা 3 নম্বর মিনিং আছে, সেটা হচ্ছে স্পেসিফিক কম্পোজিশনের মিনারেলকে ক্লে, ক্লে শুধু ক্লে দ্বারা, আগে ক্লে মিনারেল বলতো, হ্যাঁ, বইয়ের নামে চ্যাপ্টারের নামে হচ্ছে ক্লে মিনারোলজি, কিন্তু এগুলিকে শুধু ক্লে দ্বারাও ডিনোট করা হয় ইদানিং আর কি। হ্যাঁ, যেমন কিউলিনাইট একটা মিনারেল যেটা ক্লেতে থাকে, আমরা কিউলিনাইট ক্লে মিনারেল না বলে কিউলিনাইট ক্লে বলে ছেড়ে দেই এখনকার বইয়ে, তুমি আধুনিক বইয়ে এটা পাবো কিউলিনাইট ক্লে, ভার্মিকুলাইট ক্লে, এভাবে। তো এই যে ক্লে শব্দটা আসলো, এটা পার্টিকুলার কিছু মিনারেলের নামের সাথে আসছে, এবং সেই মিনারেলগুলির উদাহরণ হচ্ছে যেগুলো আমরা এখন পড়তে যাচ্ছি আর কি, সেগুলি স্পেসিফিক গ্রুপ অফ মিনারেল যেগুলি সেকেন্ডারি প্রধানত ক্লে ফ্র্যাকশনই থাকে সেগুলি। তবে এখানে একটা কথা বলা আছে যে যে মিনারেলগুলোকে আমরা ক্লে মিনারেল বলছি, তাদের কোনো কোনোটার সাইজ ক্লে সাইজের থেকেও বেশি, 0.002 মিলিমিটার ডায়ামিটার, এর থেকেও বেশি। যেমন মাইকা, তোমরা ফার্স্ট ইয়ারে মাস্কোভাইট বায়োটাইট আইডেন্টিফিকেশন করেছিল, ওখানে দেখছিলাম পেট্রি ডিশে রাখা আছে একটু বড় বড় ফ্লেক আকারে, পাতলা চটা চটা আকারে, সেগুলি কিন্তু ইয়ার থেকে বড়, কিন্তু স্টিল এটাকে ইয়া বলে ক্লে মিনারেল বলা হয়। কি জন্য? কারণ ক্লে ফ্র্যাকশনে আসলে এটার সেকেন্ডারি ফর্মটা খুব বেশি পরিমাণে থাকে, এই জন্য। আবার ক্লে সাইজ মিনারেলস মানে সাইজে ক্লে কিন্তু ক্লে মিনারেল না, যেমন এই জিপসাম, কার্বনেট বা কোয়ার্টজ, এগুলির সাইজ 0.002 মিলিমিটার থেকে ছোট হয়, স্টিল থেকে আমরা ক্লে মিনারেল বলবো না, কারণ এগুলি প্রধানত মানে প্রাইমারি মিনারেলে থাকে বা এগুলো না। তাহলে আমি ক্লের 3টা মানে এখানে ব্যাখ্যা করলাম, যদি পরীক্ষায় দিয়ে বলতে পারবা তোমরা। তোমাদের রেসপন্স একটু দেওয়া দরকার, এখন তোমরা একটু দুই একজন বলো। ক্লে হওয়ার আর না হওয়ার রিজনটা আরেকবার বলবেন? ক্লে হওয়া না, ক্লে মিনারেল হওয়া না হওয়া, 3 নম্বর মিনিং যেটা, এটার রিজন ওভাবে ডিফাইন্ড না। তবে মানে যে মিনারেলগুলো আমরা পড়তে যাচ্ছি, যেগুলি সিলিকেট করে বলতেছি, এগুলি আসলে ক্লে মিনারেল যেগুলি মানে ক্লে ফ্র্যাকশনে বেশি থাকে। তো আমি যেটা বলতে চাচ্ছি, এটা আসলে ডিফাইন ওভাবে করা নাই, কিন্তু এটা বলা হচ্ছে স্পেসিফিক গ্রুপ অফ মিনারেল, এতটুকুই। তবে এভাবে আমরা বুঝতে পারি যে ক্লে ফ্র্যাকশনে যে মিনারেলগুলি বেশি থাকে সেইগুলি। তবে সেগুলির ক্ষেত্রে একটা এক্সেপশন বলা হয়েছে, যেগুলির সাইজটা 0.002 মিলিমিটার থেকে ছোট নাও হতে পারে। 0.002 মিলিমিটার ছোট তো আছেই, কিন্তু এর থেকে বড় সাইজ হলেও ওই মিনারেলটাকে আমরা ক্লে মিনারেলের মধ্যে রাখবো। কারণ একটা উদাহরণ আছে মাইকা।
এটা মাস্কোভাইট বায়োটাইট। আর আরেকটা বলেছে কিছু মিনারেল আছে যেগুলি ক্লে মিনারেল না, আসলে মেইনলি সিলিকেট ক্লে গুলিকে ক্লে মিনারেল বলা হচ্ছে। তো ক্লে মিনারেল না, কিন্তু সাইজ আবার ক্লে সমান, মানে এটা পার্টিকেল হিসেবে ক্লে বলবো কিন্তু মিনারেল হিসেবে আমরা ক্লে বলবো না। তাহলে এখন কেউ একটু আমাকে তিনটা ক্লের যে তিনটা মানে আমি বললাম সেটা একটু আমাকে ব্যাখ্যা করে বুঝাও, বলো। স্যার প্রথমটা হইলো ক্লে পার্টিকেল হিসেবে, যেখানে ক্লের ডায়ামিটার 0.002 মিলিমিটারের কম। দ্বিতীয় ক্ষেত্রে হইলো সয়েল টেক্সচার হিসেবে ক্লে সয়েল, যেখানে হইলো ক্লের পরিমাণ বেশি। আর লাস্টে হইলো ক্লে মিনারেল হিসেবে, যেখানে ক্লের সাইজ ক্লে পার্টিকেলের চেয়ে বড় হইতে পারে, কিন্তু সেটা মিনারেল হিসেবে ক্লে মিনারেল বা ক্লে। হ্যাঁ, এই গ্রুপ অফ মিনারেল যেগুলিকে আমরা ক্লে দ্বারা ডিনোট করি বা চিহ্নিত করি যে এগুলিও ক্লে, কিন্তু আসলে এগুলি ক্লে ফ্র্যাকশনে থাকে। এই জন্য কিন্তু মিনারেলের নামের সাথে আগে আমরা ক্লে মিনারেলের নাম বলতাম, সেটা না বলে ওটাকে আমরা শুধু ক্লে বলতেছি। যেমন মাস্কোভাইট ক্লে, ভার্মিকুলাইট ক্লে, স্পেকটাইট ক্লে, যেগুলো আমরা পড়বো আসলে এখন, আমি পড়া শুরু করতে যাচ্ছি। আর দু একজন বলো একটু, যে কেউ আনমিউট করে বলে ফেলো, যা সাহস আছে বলে ফেলো। এই জায়গাতে সাহসও দেখাতে হচ্ছে না, তুমি তো বাড়িতে একাই আছো। আর সোয়েল পার্টিকেল হিসেবে কেলে হচ্ছে যেখানে যেখানে পার্টিকেলটার সাইজ 0.002 মিলিমিটারের কম, সেটা হচ্ছে সোয়েল পার্টিকেল হিসেবে। আর সোয়েল টেক্সচার হিসেবে হচ্ছে যেখানে কেলের পরিমাণ বেশি, স্যান্ড বা লোমের স্যান্ড বা সিল্টের পরিমাণ কম, যেটাকে নেগলিজেবল করা যায়, সেটা হচ্ছে সোয়েল টেক্সচার হিসেবে। আর সোয়েল মিনারেল হিসেবে যেখানে কেলে কেলে পার্টটা থাকে আর কি। এই গ্রুপ অফ মিনারেল যাকে ক্লে মিনারেল আমরা বলছি, যেগুলো সাধারণত ক্লে ফ্র্যাকশনে থাকে, এরকম। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমার ধারণা করতেছি যারা ক্লাসে আসো শুনতেছো তারা একটু বুঝতে পেরেছো। এটা আমি একটু আগে বলছিলাম মিলার এন্ড ডোনাহিউ যে বইটা, আরেকবার দুইবার বলা হয়েছে, ছাত্র দুইবার বলেছে। আমি ক্লে তিনটা বলে, তুমি যদি ক্লে শব্দটা বইয়ে সায়েন্সের বইয়ে পাও, এটা কোন ক্ষেত্রে এটা পার্টিকেল মিল করবে। পার্টিকেল যখন মিল করবে তখন তার মানে হবে এমন এমন পার্টিকেল যার সাইজ হচ্ছে 0.002 মিলিমিটার থেকে ছোট। দুই নম্বর মানেটা হচ্ছে সয়েল টেক্সচার, 12টা টেক্সচার আছে তার মধ্যে একটা টেক্সচার ক্লে। সেটা হচ্ছে ওই পার্টিকেল গুলো যদি অনেক বেশি পরিমাণে থাকে, যাতে করে এককভাবে প্রাধান্য বিস্তার করে, তখন আমরা টেক্সচার হিসেবে ক্লে বলবো। আর আমরা বলতেছি এই স্পেসিফিক কম্পোজিশনের মিনারেল, এতটুকুই আর কি, এর থেকে বেশি বলতে চাই না। এটা বাকিটা হচ্ছে ব্যাখ্যা। একটা স্পেসিফিক কম্পোজিশন মিনারেলকে ক্লে বলতেছে আমরা, এতটুকুই সন্তুষ্ট থাকো। তো সেই মিনারেলগুলো আমরা পড়তে যাচ্ছি আর কি। হ্যাঁ, এখন থেকে এটা পড়তে যাচ্ছি। এখানে দুটো ব্যাখ্যা দিয়েছে, যে মানে এক্সেপশনাল ব্যাখ্যা, এটা কিন্তু মূল কথাটা ওইটাই, যে স্পেসিফিক কম্পোজিশনের মিনারেল যার কম্পোজিশনটা আমরা এখন পড়তে যাচ্ছি, এখন এই এক্ষুনি আমি শুরু করবো, সেই কম্পোজিশনের মিনারেলকে আমরা ক্লে মিনারেল বলতেছি। তবে এটা ঠিক যে এই মিনারেলগুলি ক্লে ফ্র্যাকশনে বেশি থাকে, যার ফলে বা ক্লে ফ্র্যাকশনেই থাকে, যার কারণে এইগুলি নামের সাথে ক্লে শব্দটা আসছে। তো তার এক্সেপশন হিসেবে বলা হয়েছে মাইকাটা ক্লে ছাড়াও থাকে। আবার আরো কয়েকটা জিনিসের এক্সেপশন বলা হয়েছে, এগুলি ক্লেতে থাকে কিন্তু এরপরে এগুলি ক্লে মিনারেল নয়, কিছুটা নয়, কারণ ওই স্পেসিফিক কম্পোজিশনটা নাই। সেই কম্পোজিশনটা আমরা পড়তে যাচ্ছি, তোমাদের জন্য এতটুকু যথেষ্ট আর কি। হ্যাঁ, আচ্ছা। ক্লে আমরা যেগুলি এখন পড়তে যাচ্ছি, সিলিকেট ক্লে, তাতে যে মিনারেলগুলি থাকে সেইগুলির এসেনশিয়াল এলিমেন্ট হচ্ছে সিলিকন, অ্যালুমিনিয়াম, ওয়াটার। এটাই উপরের সেন্টেন্সে বলা হয়েছে। কেমিক্যালি ক্লেজ আর এসেনশিয়ালি সিলিকা, অ্যালুমিনিয়াম, ওয়াটার, ফ্রিকোয়েন্টলি উইথ, এর সাথে কি থাকে, অ্যাপ্রক্সিমেট কোয়ান্টিটিস অফ আয়রন, অ্যালকালি এবং অ্যালকালি আর্থ, এগুলি এখানে থাকে। আচ্ছা, তো এসেনশিয়াল এলিমেন্ট হিসেবে তাহলে আমরা পাচ্ছি সিলিকন, এলিমেন্ট গত হবে সিলিকন, অ্যালুমিনিয়াম, ওয়াটার, এটা হচ্ছে এসেনশিয়াল। আর অপশনাল হিসেবে পাঁচটা নাম আছে, আয়রন, ম্যাগনেসিয়াম আর ক্যালসিয়াম, সোডিয়াম, পটাশিয়াম। দুই লাইনে নাম আছে, আয়রন, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, সোডিয়াম, পটাশিয়াম। আয়রন এবং ম্যাগনেসিয়ামের কথা বলা হচ্ছে, এই দুটো যদি থাকে স্ট্রাকচারের অংশ হিসেবে থাকে। আর বাকি তিনটার কথা বলা হচ্ছে মে আর মে নট বি ইন দ্য স্ট্রাকচার। তোমাদের এখন একটা জিনিস আমরা মনে করাই দেই, আগের ক্লাসেও বলা হয়েছে, অ্যালোফেন এবং এই সিলিকেট ক্লেগুলির পার্থক্য হচ্ছে এগুলি ক্রিস্টাল স্ট্রাকচার আকারে থাকে। হ্যাঁ, ক্রিস্টাল স্ট্রাকচার তোমরা আমরা ইন্টারমিডিয়েটে পড়েছিলাম ঘন জ্যামিতি, সলিড জ্যামিট্রি। এই সলিড জ্যামিট্রি জ্ঞান এখানে কিছু লাগবে, যদিও আমরা খুব বেশি জ্ঞানটা নিয়ে আসবো না। তো এই বিষয়গুলি আরো ডিপে যেতে হলে তোমাকে সলিড জ্যামিট্রি জ্ঞান দিয়ে আগাইতে হবে আর কি। হ্যাঁ,
যাই হোক, আয়রন এবং ম্যাগনেসিয়াম এই দুটো স্ট্রাকচারে থাকতে পারে, ক্যালসিয়াম সোডিয়াম পটাশিয়াম স্ট্রাকচার নাও থাকতে পারে। সিলিকন অ্যালুমিনিয়াম ওয়াটার, তো সিলিকন অ্যালুমিনিয়াম ওয়াটার, এখন সিলিকন ক্রিস্টাল স্ট্রাকচার কিভাবে ফর্ম করে এটা আমরা দেখব। তাহলে এসেনশিয়াল এলিমেন্ট কি কি বলো দেখি। সিলিকন, অ্যালুমিনিয়াম আর ওয়াটার। অ্যালুমিনিয়াম ওয়াটার। অপশনাল এলিমেন্ট কি কি? আয়রন, ম্যাগনেসিয়াম, আয়রন, ম্যাগনেসিয়াম আর ক্যালসিয়াম, সোডিয়াম এবং পটাশিয়াম। পটাশিয়াম। হ্যাঁ, যারা মুখস্থ করে না তারা মুখস্থ করে নাও। এসেনশিয়াল এলিমেন্ট হচ্ছে সিলিকন, অ্যালুমিনিয়াম ওয়াটার, আর অপশনাল হচ্ছে আয়রন, ম্যাগনেসিয়াম আর ক্যালসিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, এই পাঁচটা। আচ্ছা, এই স্লাইডটা আগের ক্লাসে আগে যাওয়া উচিত ছিল আর কি, আগের স্লাইডের আগে আর কি, একটু ভুল করে এখানে চলে আসছে। এটা টেক্সচারাল ট্রায়াঙ্গেল, এটা তোমরা দেখছো কি? জি স্যার। জি স্যার, আগের সেমিস্টারে ছিল। আগের সেমিস্টারে ছিল, এটা এই সেমিস্টারেই আছে। তো এই ক্লাস এবারে সয়েল টেক্সচার তো পরীক্ষায় থাকে প্র্যাকটিক্যালে 3 2। আগেরটাতে অর্গানিক কার্বন ছিল না, আগেরটাতে ছিল ফিঙ্গার ফিল মেথড বোধহয় ছিল না টেক্সচার নির্ণয়ে, তখন এটা ছিল না। আমরা থার্ড ইয়ারে তো যে প্র্যাকটিক্যাল করবা সেটাতে টেক্সচার নির্ণয় করব। তো টেক্সচারাল ক্লাসের নাম হচ্ছে, টেক্সচারের সংজ্ঞা হচ্ছে রিলেটিভ প্রপোর্শন অফ স্যান্ড, সিল্ট এবং ক্লে, তাই না? তো এই রিলেটিভ প্রপোর্শন অফ স্যান্ড, সিল্ট এবং ক্লের মধ্যে তিন বাহুতে স্যান্ড, সিল্ট এবং ক্লের মান বসায়ে আমরা যদি এর ভিতরে নিয়ে আসি যে অ্যারো দিয়ে যেভাবে দেখানো আছে সেই আঙ্গিকে, তো যে কোনো একটা সয়েলের স্যান্ড, সিল্ট এবং ক্লের মান এখানে বসাই, তাইলে এই ভিতরের অঞ্চলটাকে 12টা অঞ্চলে ভাগ করা আছে। এটা হচ্ছে টেক্সচারাল ক্লাস। তারপরে আমি আমাদের মেথডটা হচ্ছে হাইড্রোমিটার মেথড, এভাবে থিওরিতে পড়ানো হবে, আমার প্র্যাকটিক্যাল তো হবেই। স্যান্ড, সিল্ট, ক্লের মানগুলো তখন মান বসানোর পরে যদি যে অঞ্চল ভাগ করা আছে, এটা হচ্ছে ক্লে, যে মোটা দাগগুলি দিয়ে অঞ্চল ভাগ করা আছে। সিল্টি ক্লে, স্যান্ডি ক্লে, স্যান্ডি ক্লে লোম, সিল্টি ক্লে লোম, আর এটা হচ্ছে ক্লে লোম। লোম, স্যান্ডি লোম, সিল্ট লোম। সিল্ট, স্যান্ডি লোমের এদিকে লোমি স্যান্ড এবং স্যান্ড। এখানে একটা জিনিস খেয়াল করতে পারো যে ক্লের এরিয়াটা অনেক বড়। মানে আমি বলেছি শুধু ক্লে নাম কখন হবে, 100% ক্লে হলে তো হবেই। দেখো এই 0 থেকে জায়গায় 100 হয়েছে এখানে, যে ক্লে 100 তো হচ্ছে এই পয়েন্টে, 100 থেকে যদি 90 হয় তাহলে 90 হচ্ছে এই পয়েন্টে, 80 এই পয়েন্টে, 70 এই পয়েন্টে, ইভেন এটা 50% ক্লে এই জায়গাটায় যদি আমি আসি, 50% ক্লে আর 30% স্যান্ড এবং 20% হচ্ছে সিল্ট। এরকম একটা কম্পোজিশনে 30% স্যান্ড, 20% সিল্ট থাকার পরেও এটি 100% ক্লে থাকলে যেরকম হতো সেরকম প্রভাব বিস্তার করবে, যার ফলে এটার নাম টেক্সচারাল ক্লাস হিসেবে ক্লে হবে। কিন্তু সিল্টের ক্ষেত্রে দেখো ছোট্ট এরিয়া, স্যান্ডের ক্ষেত্রে ছোট্ট এরিয়া, 100% সিল্ট, 100% সিল্ট হচ্ছে এই পয়েন্টটা, এর থেকে এখানে কিছু স্যান্ড এবং কিছু ক্লে থাকার পরেও, ক্লে ম্যাক্সিমাম 10% পর্যন্ত আর সিল্ট স্যান্ড ম্যাক্সিমাম 20% পর্যন্ত, এটি থাকার পরে যদি 100% 90% ইয়ে থাকে, 90% এই লাইনে 80% পর্যন্ত সিল্ট থাকতে হবে। তো তাইলে এটা এককভাবে সিল্ট। তার মানে এককভাবে সিল্ট হওয়ার জন্য তার এরিয়াটা কিন্তু কম, এককভাবে স্যান্ড হওয়ার জন্য এরিয়াটা কম, কিন্তু এককভাবে ক্লে হওয়ার জন্য এরিয়াটা অনেক বেশি। এটা দিয়ে বোঝা যায়, আমি একটা কথা বলেছিলাম যে স্যান্ড এবং সিল্ট মাটিতে কিন্তু ইনার্ট ম্যাটারের মতো আছে, এটা কেমিক্যাল কোনো কন্ট্রিবিউশন 2-4 বছরের মধ্যে পাওয়া যাবে না, এটা ওয়েদারিং হয়ে ভেঙে চুটে রিলিজ হলে তারপরে, কিন্তু একটা ক্রপ সিজনে এটার কোনো ভ্যালু নাই। কি জন্য না এটা বোঝা যাচ্ছে, একটা ক্লের মানে ক্লিয়ার মানে জীবন্ত জিনিস আর কি। হ্যাঁ, মানে কেমিক্যালি খুবই অ্যাক্টিভ, রিঅ্যাক্টিভ পার্ট মাটির, যার জন্য অল্প একটু ক্লে থাকলে এককভাবে 100% ক্লে থাকার মতো ডমিনেন্স শো করতে পারে। আচ্ছা, এটা আগে যাওয়া দরকার ছিল। আমরা এটা পড়তেছিলাম সিলিকন, অ্যালুমিনিয়াম, ওয়াটার, অপশনাল এলিমেন্ট এগুলি। এখন আমরা অন্য একটা কথা এখানে বলা আছে, এটা ওই যে সয়েল কলয়েড আর ক্লে, যেটা এটা আমি আসলে প্রথম ক্লাসে পড়িয়েছি, বলে দিয়েছি যে বেশিরভাগ মাটির যে ক্লে আছে বেশিরভাগই কলয়েডাল সাইজের আছে। মানে ক্লের মধ্যে আবার নন কলয়েডাল কিছু আছে কিনা এটাকে করা কঠিন, বলা কঠিন। তবে কখনো কখনো আমরা লেস দ্যান একটা শূন্য বাড়াই আর কি, তার থেকে ছোটগুলিকে কলয়েডাল ক্লে বলা হয় আর কি। তবে হোল ক্লে পার্টিকেলই আসলে কলয়েডের মতো বিহেভ করে। আর কলয়েডাল ক্লে হলে তখন তার কিছু বৈশিষ্ট্য আছে, যেটা শুধু কলয়েডের বৈশিষ্ট্য আমরা পড়েছিলাম, ব্রাউনিয়ার মুভমেন্ট,
আমরা পড়ি নাই, কেমিস্ট্রিতে পড়ানো হয়েছে আর কি। সারফেস এরিয়া বেশি, সারফেস এরিয়া বেশি এটা তো আমরা আগে পড়েছি, ফার্স্ট মানে প্রথম সার্কেলের বৈশিষ্ট্য পড়েছি। আর ব্রাউনের মুভমেন্টের কথাও আমি এখানে বলেছি। যাই হোক, এটি আমি স্ট্রাকচারে আসলে এটা থাকার কথা, এটা আরো আগের বিষয়। তো এখন এই যে বেসিক স্ট্রাকচার, সিলিকন অ্যালুমিনিয়াম ওয়াটার ছিল, সিলিকন অ্যালুমিনিয়াম ওয়াটার। এখন এই যে সিলিকন যখন থাকবে তখন একটা স্ট্রাকচার তৈরি হয়, অ্যালুমিনিয়াম থাকলে আরেকটা স্ট্রাকচার তৈরি হয়। এগুলি আসলে ক্লে মিনারেলের ইউনিট হিসেবে কাজ করবে আর কি, ক্লে মিনারেল স্ট্রাকচারে। তো এখানে বলেছে বেসিক স্ট্রাকচার অফ ক্লে মিনারেলস, একটা দুই ধরনের স্ট্রাকচার ইউনিট আছে, একটা টেট্রাহেড্রাল সিলিকা শীট আর অক্টাহেড্রাল অ্যালুমিনিয়াম শীট। তো একটা মিনারেল আমরা যেগুলো পড়বো সেখানে এই টেট্রাহেড্রাল শীটগুলি অক্টাহেড্রাল শীটের সাথে যুক্ত হয়ে একটা মিনারেল তৈরি হয়। সেই স্ট্রাকচারটা আমি একটু পরে বলি। তার আগে বলতে চাচ্ছি যে এই যে সিলিকা টেট্রাহেড্রাল টেট্রা মানে কি জানো তোমরা? চার। অক্টা মানে 8 তো এটা একটা শীট কথা বলা হচ্ছে, টেট্রাহেড্রাল শীট, এর মধ্যে সিলিকা আছে। অক্টাহেড্রাল শীট, তার মধ্যে অ্যালুমিনিয়াম আছে। তো এই যে টেট্রাহেড্রাকে আমরা একটা যখন শীট না হয়, যখন একটা ইউনিট হবে, শীট তো অনেকগুলো জিনিস লম্বা হয়ে বুঝছো না, একটা পুঁতির মালা, একটা পুঁতি পাশাপাশি অনেক লম্বা হয়ে গেল, এটা হচ্ছে শীট। তো একটা পার্টিকুলার পুঁতি, সেটাকে আমরা টেট্রাহেড্রন বলি, অক্টাহেড্রন বলি। সেখানে টেট্রাহেড্রনে সিলিকন থাকে সেন্ট্রাল অ্যাটম, তার পাশে অক্সিজেন থাকে। আর অক্টাহেড্রনে অ্যালুমিনিয়াম থাকে সেন্ট্রাল অ্যাটম, আর তার চারপাশে অক্সিজেন বা হাইড্রোক্সিল থাকে। তখন অক্টাহেড্রন তৈরি হয়, টেট্রাহেড্রন তৈরি হয়। এখন একটা টেট্রাহেড্রন একটা টেট্রাহেড্রনের সাথে লম্বালম্বি যুক্ত হয়ে অনেক লম্বা একটা জিনিস তৈরি হলে এটাকে আমরা টেট্রাহেড্রাল শীট বলি। তেমনি একটা অক্টাহেড্রন একটা অক্টাহেড্রনের সাথে যুক্ত হয়ে আস্তে আস্তে পরপর অনেকগুলো অক্টাহেড্রন মিলে একটা শীট যুক্ত হলে তখন আমরা অক্টাহেড্রাল শীট বলি। তো এই দুই ধরনের শীট বিভিন্ন কম্বিনেশনে মানে যুক্ত হয়ে এই ক্লে মিনারেল তৈরি হয়। এই হচ্ছে বেসিক স্ট্রাকচার সম্পর্কে ধারণা। তো আমি সিলিকন আসলে কি হবে, অ্যালুমিনিয়াম আসলে, এই যে এটা হচ্ছে সিলিকা টেট্রাহেড্রনের শীট, একটা সিলিকন, নিচে 3টা, উপরে একটা, অক্সিজেনের সাথে যুক্ত আছে। তো এখানে 4টা তল বিশিষ্ট একটা স্ট্রাকচার তৈরি হবে। এটা এখানে বোঝা যাচ্ছে না, এখানে 4টা তল দেখতে পাচ্ছ তোমরা? দেখতে পাচ্ছ না? 4টা তল দেখার জন্য আমি একটু ভিডিও অন করতে চাচ্ছি এখন। এখানে খেয়াল করো, এখানে 3টা অক্সিজেন মনে করো, 3টা বল, এখানে আরেকটা বল। এই 3টার উপরে যদি আমি এটাকে স্থাপন করি, এখন তোমরা এখানে 4টা তল দেখতে পাবা। কিভাবে? নিচের 3টা মিলে একটা তল, আর উপরের যে একটা, এটা এবং এটা যদি এবিসি চিন্তা করো, এটার সাথে এবি বিসি সিএ, এইভাবে 3টা তল আরো তৈরি হবে, আর নিচে একটা, তাহলে মোট 4টা দেখতে পাচ্ছ কিনা? জি স্যার, ত্রিকোণাকার পিরামিড টাইপের একটা শেপ। হ্যাঁ, একটা ত্রিকোণ। এখানে দেখো 4টা একসাথে দেখতে পাচ্ছ। মানে এই একটার সাথে নিচের যে কোনো 2টা মিলে এবি বিসি সি, এভাবে 3টা তল আছে, আর নিচের 3টা মিলে একটা তল আছে। এখানে 4টা তল আছে। সিলিকনটা কিন্তু থাকবে এই মাঝখানে। হ্যাঁ, একটা সিলিকন, তার উপরে একটা, এখানে যেটা খেয়াল করতে পারতো শীটে যেটা দেওয়া আছে, একটা সিলিকন, তার উপরে একটা, নিচে 3টা অক্সিজেন যুক্ত। তো যে স্ট্রাকচারটা তৈরি হবে, এখানে ফাঁক দেখাচ্ছে, আসলে তো এত ফাঁক নাই, এটা আসলে লাগানো। এখানে তোমার বল স্টিক মডেলে এটা দেখাচ্ছে ফাঁক, কিন্তু আসলে ফাঁক নাই, এটার মতো লাগানো। হ্যাঁ, এভাবে লাগানো থাকলে 4 তল বিশিষ্ট একটা স্ট্রাকচার তৈরি হবে, এজন্য এটা টেট্রাহেড্রন। এরকম টেট্রাহেড্রন অনেকগুলি পাশাপাশি যুক্ত হয়ে টেট্রাহেড্রাল শীট তৈরি হবে। অক্টাহেড্রনের ক্ষেত্রে এখানে আমি 3টা নিলাম, এই 3টা আমি উপরে স্থাপন করব, এমন ভাবে যাতে ঠিক উপরে না, বলে একটা সাইড দিয়ে, এটা কিন্তু আটকে গেছে সামহাউ। তো এখন এর মাঝখানে এই ফাঁকটাতে হচ্ছে অ্যালুমিনিয়াম থাকবে। তো এখন অ্যালুমিনিয়ামের উপরে 3টা, নিচে 3টা। এখন এই যে স্ট্রাকচার তৈরি হলো, এখানে 8টা তল আছে, এটা কেউ বলতে পারতেছো কিনা দেখো? স্যার 8 তল দেখতে পেয়েছো কেউ? জি স্যার। এটাকে দেখা কঠিন। আমি যদি বলি এভাবে যে উপরে লাল 3টার উপরে একটা তল,
সাদা তিনটার নিচে একটা তল, এই দুটা তো নিশ্চিত, তাই না? দুটা লাল একটা সাদা, এইভাবে তিনটা, জি আর স্যার। দুটা সাদা একটা লাল, এভাবে আরো তিনটা, এভাবে মোট 8টা আছে। ঠিক আছে, তাহলে দুটা সাদা একটা লাল এভাবে তিনটা, আর দুটা লাল একটা সাদা এভাবে উপর দিয়ে আরো তিনটা তল, এভাবে মোট 6টা, আর উপরে লাল তিনটা দিয়ে একটা আর সাদা তিনটা দিয়ে আরেকটা, এভাবে মোট 8টা তল। এটা নাম হচ্ছে অক্টাহেড্রন। তাহলে টেট্রাহেড্রাল অক্টাহেড্রাল বোঝা গেল কিনা? আচ্ছা, স্যার আমার একটা কোশ্চেন আছে বলো। স্যার। এখানে ওই টেট্রাহেড্রালের মধ্যে যে বাকি অক্সিজেন গুলো আছে হ্যাঁ, সেগুলো তো দ্বিযোজীমূলক, তো স্যার এগুলো কি বাকি অন্যান্য হেড্রাল গুলোর সাথে যুক্ত হওয়ার জন্য ইউজ হয় নাকি এগুলো? হ্যাঁ, এটা আসলে আগে একটু বলা হয়েছে, পরে যখন পড়াবো তখন মানে ক্লে স্ট্রাকচার দেখলে বুঝতে পারবো, ওটা আমরা মিলাই দেবো আর কি। হ্যাঁ, মানে টেট্রাহেড্রাল শীটটা অক্টাহেড্রাল শীটের সাথে যুক্ত হয় তারপরে একটা মিনারেল তৈরি হয়। টেট্রাহেড্রাল শীট মানে ইন্ডিপেন্ডেন্টলি কোনো স্ট্রাকচার না, মানে এটা এইভাবে নেচারে একটা টেট্রাহেড্রাল শীট বিরাজ করবে না। ঠিক আছে, এটা অবশ্যই চার্জ ব্যালেন্সড হয়ে হতে হবে আর কি। হ্যাঁ স্যার অক্টাহেড্রালে কি স্যার 5টা অক্সিজেন থাকে? 5টা অক্সিজেন থাকে না 8টা অক্সিজেন থাকে? কারণ ওখানে 6টা, উপরে 3টা নিচে 3টা, 6টা অক্সিজেন না, তুমি OH মনে করো, ওই প্রত্যেকটা O এর সাথে H আছে আর কি। হ্যাঁ, 6টা হাইড্রোক্সিল থাকে আর কি। 6টা না 5টা? 6টা, নিচে 3টা উপরে 3টা। স্যার একটা তো এই অ্যালুমিনিয়াম। আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি। মানে এগুলি শেয়ারিং, পরে শেয়ারিং হবে আর কি। হ্যাঁ, একটা হেড্রনে আমি 6টা দেখাচ্ছি, কিন্তু পাশাপাশি হেড্রন যুক্ত হয়ে হেড্রাল শীট তৈরি হবে। এটা যেমন 3টা, এটা কিন্তু 5টা হয়ে গেছে, তাই না? জি স্যার, জি স্যার। দুটো মিলে 5টা হয়ে গেছে, দুটো সিলিকনে 5টা হয়ে গেছে। 3টা সিলিকন হলে হবে কি আরো 3টা হবে, 8টা হবে, মানে একটা করে কম হবে আর কি। হ্যাঁ, শেয়ারিং। আর ওখানে ওই 3টা করে ডাবল হতে থাকবে আর কি। জাস্ট এখানে নিচে 3টা উপরে, নিচে 3টা উপরে একটা, ওখানে নিচেও 3টা উপরেও 3টা, এভাবে চলবে আর কি। হ্যাঁ, কিন্তু এটা হচ্ছে ক্রিস্টাল শেপ। এটা কিন্তু পানি যেমন ও দিয়ে দুই পাশে দুটো হাইড্রোজেন, সেরকম না, সেই যোজনী না। বুঝতে পারছো? আচ্ছা, এটা আমি যদি পরে যাই দেখি কি আছে এখানে ছবিতে। এটি তো বলিস্টিক মডেল। এই যে এই নিচের দিকে খেয়াল করো যে একটা টেট্রাহেড্রাল শীট এভাবে যুক্ত হয়ে গেছে আর কি। হ্যাঁ, একটা এই যে এটা কমন, আবার এটা ফাঁকা, আবার এখানে আবার কমন। হ্যাঁ, এভাবে একটা টেট্রাহেড্রাল শীট আরেকটার সাথে যুক্ত হয়ে লম্বা শীট তৈরি হচ্ছে। এটা টেট্রাহেড্রাল শীট। এটা বিভিন্ন মডেলে দেখানো হয়। এটা হচ্ছে এটা একটা মডেল, এটা একটা মডেল, এটা একটা মডেল। আমরা ছবি আঁকার সময় ক্লাসে এটা চেষ্টা করি আর কি। হ্যাঁ, তোমাদের আমি আঁকাতে পারলাম না এখনো, তবে আঁকানোর বিষয়টা আমি একটু ভাবতেছি যে কিভাবে মানে করা যায় আর কি। তা তোমাদের ক্লাস খাতায় আমি এটা নরমালি ফেস টু ফেস ক্লাসে এটা ছাত্রদেরকে আঁকায় আর প্রত্যেকের খাতা চেক করি। আচ্ছা, এখানে হেড্রাল বলতে কি তল বোঝাচ্ছে? তল, জি জি, প্লেন। আচ্ছা, অক্টাহেড্রাল শীটে এই দেখো নিচে 3টা উপরে 3টা, মাঝখানে অ্যালুমিনিয়াম। হ্যাঁ, একই রকম এভাবে অক্টাহেড্রাল শীট দেখো যে এভাবে তৈরি হয়েছে। এই জিনিসটি তোমাদের আমরা নরমালি 4টা অ্যালুমিনিয়াম দিয়ে এই ছবিটা আঁকানোর চেষ্টা করি, তো সেটা আমি পরে শেখাবো। এখানে দেখো নিচের দিকটা খেয়াল করো, মানে এটা আবার অনেকগুলি টেট্রাহেড্রাল শীট একসাথে যুক্ত হয়েছে, কিন্তু একটা সিঙ্গেল শীট চিন্তা করলে এভাবে হবে আর কি। হ্যাঁ, দেখো দুটো অ্যালুমিনিয়াম, উপরে অক্সিজেন, নিচে অক্সিজেন, আবার দুটো অ্যালুমিনিয়াম। হ্যাঁ, এটা একটা হাইড্রোক্সিলের লেয়ার, এটা অ্যালুমিনিয়ামের লাইন, আবার হাইড্রোক্সিলের লাইন। আমাদের ছবি আঁকার সময় আমরা যেটা করি 4টা দিয়ে আঁকি আর কি। হ্যাঁ, 4টা দিয়ে আঁকলে এখানে 4টা, উপরে 6টা দিয়ে আঁকার চেষ্টা করি, দিয়ে ব্রোকেন লাইন থাকে দুই সাইডে। অক্টাহেড্রাল লেয়ার। এখানে একটা ভেজাল আছে, অক্টাহেড্রাল লেয়ারে আমরা অ্যালুমিনিয়ামের কথা বললাম, কিন্তু অ্যালুমিনিয়াম ছাড়া ম্যাগনেসিয়াম থাকতে পারে। তো যখন এখানে দেখো যতগুলো হাইড্রোজেন, 1 2 3টা হাইড্রোক্সিল, কিন্তু এই 1 3টার মধ্যে এখানে 2টাতে আছে অ্যালুমিনিয়াম আর একটা ফাঁকা আছে। কি জন্য? কারণ এই অ্যালুমিনিয়ামকে চার্জ দ্বারা স্যাটিসফাই করতে হলে 3 ভাগের 2 ভাগ মানে পূর্ণ হবে, 1 ভাগ ফাঁকা থাকবে। যেহেতু ম্যাগনেসিয়াম থাকে তখন আবার সবগুলি পূরণ হয়ে যাবে আর কি। বুঝছো? সবগুলি পূরণ হয়ে যাবে, মানে কোনো ফাঁকা থাকবে না। এজন্য এটাকে ট্রাই অক্টাহেড্রাল শীট বলে। 3টার মধ্যে 3টা, আর আগেরটা অক্টাহেড, এটা হচ্ছে ডাই অক্টাহেড্রাল শীট আর কি। ডাই অক্টাহেড্রাল, অ্যালুমিনিয়াম থাকলে ডাই,
আর ইয়া থাকলে তো। তাহলে আমি যদি বলি টেট্রাহেড্রাল মানে সিলিকেট ক্লের বেসিক স্ট্রাকচার কয়টা, কয় ধরনের আর কয়টা, কয় ধরন বলতে আমরা বলবো দুইটা, একটা টেট্রাহেড্রাল একটা অক্টাহেড্রাল। কিন্তু অক্টাহেড্রাল আবার দুইটা, কয়টা যদি বলি তাহলে আমি তিনটাই বলবো, টেট্রাহেড্রাল শীট, ডাইঅক্টাহেড্রাল শীট, ট্রাইঅক্টাহেড্রাল শীট। টেট্রাহেড্রাল শীটে থাকে হচ্ছে সিলিকন, সিলিকন সিলিকন তার উপরে এবং নিচে অক্সিজেন থাকে, এটা হচ্ছে টেট্রাহেড্রাল শীট। একটা লম্বা শীট তৈরি হয়, অসংখ্য সিলিকন দিয়ে লম্বা শীট তৈরি হয়, টেট্রাহেড্রাল শীট। অক্টাহেড্রাল শীটে অ্যালুমিনিয়াম থাকে, দুই পাশে তিনটা ছয়টা থাকে বলে অক্টাহেড্রাল তৈরি হয়। এরকম আটটা তল 11টা, হ্যাঁ, মানে 8 তল বিশিষ্ট যে স্ট্রাকচার তৈরি হয়, এরকম অনেকগুলি অক্টাহেড্রাল মিলে অক্টাহেড্রাল শীট তৈরি হয়। সেই শীট দুই রকম হতে পারে, যদি অ্যালুমিনিয়াম থাকে তাহলে ডাইঅক্টাহেড্রাল, আর যদি ম্যাগনেসিয়াম থাকে তাহলে ট্রাইঅক্টাহেড্রাল। তো এই হচ্ছে আমার আজকের পড়া। এই ছবিগুলো আঁকাইতে পারলে ভালো হতো।